পারিবারিক রহস্য ও রোমাঞ্চ গল্প। সন্ধ্যায় ইউটিউবে ড্যান্স ভিডিও দেখছিলাম, ছেলে এসে বলল, মা, তুমিও ওদের মতো নাচতে পারো, আমার সাথে ড্যান্স করো। সন্ধ্যায় মোবাইলে ইউটিউব ভিডিও দেখছিলাম। একটা কাপল ড্যান্স ভিডিও চলছিল। খুব সুন্দর নাচছে। ছেলে এসে আমার পাশে বসল। কি দেখছ? নাচের ভিডিও। কি সুন্দর নাচে। সেও ভিডিওটা দেখল। রোম্যান্টিক সং। কাপল রোম্যান্টিক ড্যান্স করছে। মা, তুমিও ওদের মতো নাচতে পারো। আমি কি করে নাচব? বুড়ো হয়ে গেছি। তুমি বুড়ো নও। তোমার মধ্যে এখনো সব আছে। সে উঠে দাঁড়াল। আমার হাত ধরে টানল। ওঠো, আমার সাথে ড্যান্স করো। পাগল হয়েছিস নাকি? কাম অন মা, জাস্ট ট্রাই করো। আমি অনিচ্ছায় উঠলাম। সে মোবাইল ভলিউম বাড়াল। রোম্যান্টিক সং বাজছে। সে আমার হাত ধরল। এভাবে স্টেপ নাও। আমি অকওয়ার্ড ফিল করছিলাম। কিন্তু সে গাইড করছিল। একসময় রাইফম এসে গেলাম। তার সাথে থও মিলিয়ে নাচছি। মা, তুমি কত সুন্দর নাচো। তুমি পারফেক্ট। গানে বলছে কি তুমি আমার জীবন। হঠাৎ সে আমার কোমরে হাত দিল। আমাকে কাছে টানল। মা, আমি তোমার সাথে এভাবে ড্যান্স করতে চাই সারা জীবন। তুমি আমার লাইফ পার্টনার হও। মিউজিক চলছে। আমরা নাচতে থাকলাম। তার শ্বাস আমার মুখে পড়ছে। তুমি আমার বউ হও। আমরা এভাবেই থাকব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স ৩৮ বছর। আমার স্বামীর নাম রাকিব খান, বয়স ৪১ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর রুমানা। তানভীর ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। রুমানা ১০ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই গল্পটা শুরু হয়েছিল গত মাসের এক রবিবারে। সেদিন বিকেলে আমি একা ঘরে বসে মোবাইলে ইউটিউবে নানা রকম ভিডিও দেখছিলাম। হঠাৎ করে একটা কাপল ড্যান্স ভিডিও চোখে পড়ল। খুবই রোমান্টিক একটা গান, আর সেই অনুযায়ী নাচছিল একটা দম্পতি। দেখতে দেখতে আমার মনে পড়ে গেল আমার যৌবনের দিনগুলোর কথা। তখনই তানভীর এসে হাজির। সে আমার পাশে বসে জিজ্ঞেস করল, মা, কি দেখছ? কিছু না, একটা নাচের ভিডিও। আমি বললাম। সে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল। তারপর বলল, বাহ, এরা কি চমৎকার নাচছে। মা, তুমিও ওদের মতো নাচতে পারো। আমি হেসে বললাম, আরে পাগল, আমি এখন কি করে নাচব? এই বয়সে নাচা আর মানায়? কেন মানাবে না? তুমি তো এখনো সুন্দর। আর তোমার ফিগারও তো ভালো আছে। তানভীর বলল। তার কথা শুনে আমি একটু লজ্জা পেলাম। সত্যিই তো, আমার বয়স হলেও আমি নিজেকে যত্ন নিই। নিয়মিত এক্সারসাইজ করি, ভালো খাবার খাই। তানভীর হঠাৎ উঠে দাঁড়িয়ে আমার হাত ধরে টানল। চলো মা, আমার সাথে একবার ড্যান্স করো। আরে না, এ কি পাগলামি, আমি বললাম। প্লিজ মা, একবার চেষ্টা করে দেখো। সে অনুরোধ করল। অবশেষে তার পিডাপিডিতে আমি রাজি হয়ে গেলাম। সে মোবাইলের ভলিউম বাড়িয়ে দিল। রোমান্টিক গানটা বাজতে শুরু করল। প্রথমে আমি একটু অস্বস্তি বোধ করলাম। কিন্তু তানভীর খুব ধৈর্য ধরে আমাকে স্টেপগুলো শেখাতে লাগল। মা, এভাবে পা রাখো। হাতটা এদিকে নিয়ে এসো। ধীরে ধীরে আমি তালে তালে নাচতে শুরু করলাম। তানভীর বলল, বাহ মা, তুমি কত সুন্দর নাচছ। একদম পারফেক্ট। গানে গায়ক বলছিল, তুমি আমার জীবনের সব কিছু। আর আমরা সেই তালে তালে নাচছি। হঠাৎ তানভীর আমার কোমরে হাত রেখে আমাকে কাছে টানল। আমি চমকে গেলাম। মা, আমি সারা জীবন তোমার সাথে এভাবে নাচতে চাই। সে বলল। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। তুমি আমার জীবনসঙ্গী হও, সে আবার বলল। ঠিক তখনই আমাদের কথোপকথন শুনে রাকিব এবং রুমানা ঘরে ঢুকল। তারা আমাদের নাচতে দেখে হেসে উঠল। বাহ, এ কি ব্যাপার? রাকিব বলল। তোমরা নাচছ? রুমানা খুশি হয়ে বলল, মা, তুমি এত সুন্দর নাচতে পারো, আমিও শিখব। আর সেই মুহূর্তেই আমার মাথায় একটা বুদ্ধি এল।
আমি ভাবলাম, কেন না আমাদের পুরো পরিবারটাকে নিয়ে একটা ড্যান্স টিম বানাই? শোনো সবাই, আমি উৎসাহিত হয়ে বললাম, আমার একটা প্রস্তাব আছে। আমরা সবাই মিলে ড্যান্স শিখি। আমাদের নিজেদের একটা ফ্যামিলি ড্যান্স গ্রুপ বানাই গু। রাকিব প্রথমে একটু দ্বিধায় পড়ল। আমি তো নাচতে পারি না গি। কিছু যায় আসে না। আমরা সবাই একসাথে শিখব, আমি বললাম। রুমানা লাফিয়ে উঠল। হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া। তানভীরও সায় দিল। চমৎকার! আমরা ইউটিউবে আমাদের ড্যান্স ভিডিও আপলোড করতে পারি। এভাবেই শুরু হয়ে গেল আমাদের পারিবারিক ড্যান্স গ্রুপের যাত্রা। প্রতিদিন সন্ধ্যায় আমরা একসাথে প্র্যাকটিস করতাম। রাকিব যদিও প্রথমে একটু অস্বস্তি বোধ করত, কিন্তু ধীরে ধীরে সেও আগ্রহী হয়ে উঠল। কয়েকদিন পর আমরা আমাদের প্রথম ড্যান্স পারফরম্যান্স রেকর্ড করলাম। তানভীর সেটা ইউটিউবে আপলোড করে দিল। আমাদের শিরোনাম দিয়েছিল ফ্যামিলি ড্যান্স, একসাথে নাচি, একসাথে থাকি গু। ভিডিওটা আপলোড করার পর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। দেখি কত মানুষ দেখে, কি রিজেকশন আসে। প্রথম দিনেই ভিডিওটা 100 ভিউ পেল। দ্বিতীয় দিনে 500। তৃতীয় দিনে 1000। আমরা খুশিতে আটখানা। কমেন্টগুলো পড়ে আমরা আরও উৎসাহিত হলাম। একজন লিখেছে, বাহ, কি সুন্দর ফ্যামিলি, এরকম একসাথে নাচতে দেখে ভালো লাগল। আরেকজন লিখেছে, আমাদের পরিবারেও এরকম করা উচিত, আমরাও চেষ্টা করব। এভাবে ধীরে ধীরে আমাদের চ্যানেল জনপ্রিয় হতে থাকল। আমরা আরও ভিডিও বানাতে থাকলাম। কখনো সবাই মিলে, কখনো দুজন দুজন করে। কিন্তু একদিন আমাদের জীবনে একটা বড় ধরনের রহস্যময় ঘটনা ঘটল। সেদিন ছিল বৃহস্পতিবার। সন্ধ্যায় আমরা সবাই মিলে নতুন একটা কোরিওগ্রাফি প্র্যাকটিস করছিলাম। হঠাৎ করে আমাদের বাড়ির দরজায় কেউ একজন জোরে জোরে ধাক্কা দিতে শুরু করল। আমরা সবাই চমকে গেলাম। কে হতে পারে এত রাতে? রাকিব বলল। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? আমি তানভীরের কলেজের বন্ধু সাইফুল। জরুরি কাজ আছে কি? বাইরে থেকে একটা পুরুষ কণ্ঠ এল। তানভীর দরজা খুলে দিল। ভেতরে ঢুকল লম্বা, চিকন একটা ছেলে। তার চোখে মুখে উদ্বেগের চিহ্ন। কি ব্যাপার সাইফুল, এত উত্তেজিত কেন? তানভীর জিজ্ঞেস করল। তানভীর, তোমার সাথে জরুরি কথা আছে। একাক, সাইফুল বলল। এখানেই বলো। এরা আমার পরিবার। তানভীর বলল। সাইফুল একটু ইতস্তত করে বলল, ঠিক আছে। আসলে আমার বাবা একটা বড় কোম্পানির মালিক। উনি তোমাদের ড্যান্স ভিডিওগুলো দেখেছেন। খুবই ইমপ্রেসড। আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সাইফুল চলতে থাকল, উনি তোমাদের একটা অফার দিতে চান। তোমাদের পুরো পরিবারকে নিয়ে একটা বিজ্ঞাপন বানাতে চান। রিয়ালি গুড মানি। কি ধরনের বিজ্ঞাপন? রাকিব জিজ্ঞেস করল। একটা ফ্যামিলি রেস্টুরেন্ট চেইনের বিজ্ঞাপন। সেখানে তোমরা সবাই মিলে নাচবে, খাবে, মজা করবে। স্লোগান হবে, পরিবার নিয়ে আসুন, আনন্দ নিয়ে যান। আমাদের কাছে এটা স্বপ্নের মতো শোনাচ্ছিল। কিন্তু একই সাথে একটু সন্দেহ হচ্ছিল। তোমার বাবা কি করেন? আমি জিজ্ঞেস করলাম। উনি খান এন্টারপ্রাইজেসের মালিক। তোমরা চাইলে কাল অফিসে এসে দেখতে পারো। সাইফুল একটা ভিজিটিং কার্ড দিল। আমরা পরস্পরের দিকে তাকালাম। এটা সত্যিই একটা বড় সুযোগ হতে পারে। আমরা একটু ভেবে জানাবো, রাকিব বলল। সাইফুল চলে যাওয়ার পর আমরা পারিবারিক বৈঠক করলাম। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে কাল অফিসে গিয়ে দেখে আসব। পরের দিন আমরা 4 জনে মিলে খান এন্টারপ্রাইজেসের অফিসে গেলাম। অফিসটা সত্যিই বিশাল। বহুতল ভবন, অনেক কর্মচারী। আমাদের সাইফুলের বাবা মি খানের সাথে দেখা করানো হলো। তিনি খুবই ভদ্র ও বিনয়ী মানুষ। আপনাদের ড্যান্স ভিডিওগুলো দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি, তিনি বললেন। আপনারা একটা পারফেক্ট ফ্যামিলি। আমার বিজ্ঞাপনের জন্য এর চেয়ে ভালো মডেল আর হতে পারে না। তিনি আমাদের বিস্তারিত বুঝিয়ে দিলেন। 3 দিনের শুটিং, ভালো পারিশ্রমিক, আর ভবিষ্যতে আরও কাজের সুযোগ। আমরা রাজি হয়ে গেলাম। কিন্তু তখনও আমরা জানতাম না যে এই সিদ্ধান্তই আমাদের জীবনে এক অভূতপূর্ব রোমাঞ্চকর অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে। শুটিং শুরু হলো সপ্তাহখানেক পর। লোকেশন ছিল শহরের বাইরে একটা রিসোর্টে। খুবই সুন্দর জায়গা, পাহাড়ি এলাকায়। চারপাশে সবুজ গাছপালা, একটা ছোট্ট লেক। প্রথম দিনের শুটিং খুবই ভালো গেল। আমরা সবাই নিজেদের মতো করে অভিনয় করলাম। ডিরেক্টর খুশি হলেন।
কিন্তু দ্বিতীয় দিন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। সকালে উঠে দেখি আমাদের ঘরের জানালায় কেউ যেন রাতে হাত দিয়েছে। জানালার কাছে স্পষ্ট হাতের ছাপ। আমি রাকিবকে দেখালাম। সে বলল, হয়তো কোনো স্টাফ মেম্বার গু। কিন্তু হাতের ছাপটা দেখে আমার মনে হলো এটা কোনো স্বাভাবিক হাত নয়। অনেক লম্বা, অদ্ভুত আকৃতির আঙুল। দুপুরের দিকে শুটিং চলাকালীন হঠাৎ করে একটা কুয়াশা নেমে এল। অথচ আবহাওয়া ছিল পরিষ্কার। কুয়াশাটা শুধু আমাদের শুটিং স্পটের চারপাশে। অন্য জায়গায় কোনো কুয়াশা নেই। ডিরেক্টর বিরক্ত হয়ে বললেন, এটা কি হচ্ছে? আবহাওয়ার পূর্বাভাসে তো কুয়াশার কোনো কথা ছিল না গি। কিন্তু 15 মিনিট পরই কুয়াশা কেটে গেল। শুটিং আবার চালু হল। সন্ধ্যায় আমরা রিসোর্টের রেস্টুরেন্টে ডিনার করছিলাম। হঠাৎ করে বিজলি চলে গেল। জেনারেটর চালু হতে কয়েক মিনিট সময় লাগল। সেই অন্ধকারে কেউ যেন আমার কাঁধে হাত রাখল। আমি চমকে উঠে পেছনে তাকালাম। কিন্তু কাউকে দেখলাম না। কি হয়েছে? রাকিব জিজ্ঞেস করল। কেউ যেন আমার কাঁধে হাত রেখেছিল আমি বললাম। তুমি ভুল বুঝেছ। আমরা তো সবাই এখানেই আছি তানভীর বলল। কিন্তু আমি নিশ্চিত ছিলাম কেউ একজন আমার কাঁধে হাত রেখেছিল। আর সেই হাতটা খুবই ঠান্ডা ছিল। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমার ঘুম আসছিল না। জানালার বাইরে তাকিয়ে দেখি লেকের পাড়ে কেউ যেন দাঁড়িয়ে আছে। একটা সাদা পোশাক পরা মানুষের ছায়া। আমি রাকিবকে ডাকলাম। ওই দেখো, লেকের পাড়ে কেউ দাঁড়িয়ে আছে গি। রাকিব উঠে এসে জানালার কাছে দাঁড়াল। কোথায়? আমি তো কাউকে দেখছি না গি। আমি আবার তাকালাম। সত্যিই কেউ নেই। হয়তো তুমি ভুল দেখেছ। ক্লান্তির কারণে মনে হতে পারে রাকিব বলল। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে আমি কাউকে দেখেছি। তৃতীয় দিনের শুটিং শেষ হওয়ার পর আমরা প্যাকিং করছিলাম। হঠাৎ করে রুমানা দৌড়ে এসে বলল, মা, ওই লেকের মধ্যে কিছু একটা আছে। আমরা সবাই লেকের দিকে গেলাম। পানির নিচে সত্যিই কিছু একটা দেখা যাচ্ছিল। একটা বট কালো ছায়ার মতো। রিসর্টের ম্যানেজারকে খবর দিলাম। তিনি এসে দেখে বললেন, এটা হয়তো কোনো বড় মাছ। আমাদের লেকে অনেক বড় মাছ আছে গি। কিন্তু আমার মনে হচ্ছিল এটা কোনো মাছ নয়। আকৃতি অনেকটা মানুষের মতো। আমরা রিসর্ট ছেড়ে চলে আসলাম। কিন্তু সেই অভিজ্ঞতার কথা ভুলতে পারছিলাম না। বাড়ি ফিরে এসে আমরা স্বাভাবিক জীবনে ফিরে গেলাম। বিজ্ঞাপনের পেমেন্টও পেয়ে গেলাম। কিন্তু রিসর্টের সেই রহস্যময় ঘটনাগুলো আমাদের মনে গেঁথে গেল। কয়েকদিন পর তানভীর ইন্টারনেটে সেই রিসর্ট নিয়ে সার্চ করতে গিয়ে একটা পুরনো নিউজ পেল। 10 বছর আগে সেই লেকে একজন যুবক ডুবে মারা গিয়েছিল। তার লাশ কখনো পাওয়া যায়নি। মা, তুমি কি মনে করো? তানভীর আমাকে জিজ্ঞেস করল। আমি মনে করি আমরা সেখানে কোনো অতিপ্রাকৃত কিছুর সম্মুখীন হয়েছিলাম আমি বললাম। এরপর আমাদের ড্যান্স গ্রুপের খ্যাতি আরও বাড়তে থাকল। আমরা আরও অনেক বিজ্ঞাপনে কাজ করলাম। কিন্তু সেই রিসর্টের মতো রহস্যময় অভিজ্ঞতা আর পাইনি। তবে এই ঘটনার পর আমাদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে জীবনে যখন অদ্ভুত বা কঠিন পরিস্থিতি আসে, তখন পরিবারের সাথে থাকলে সব সামলানো যায়। কিন্তু আমাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা এখানেই শেষ নয়। কয়েক মাস পর আমাদের কাছে আরেকটি অদ্ভুত প্রস্তাব এল। একদিন সকালে ডাকবাক্সে একটা চিঠি পেলাম। কোনো ঠিকানা নেই, শুধু লেখা, মৌসুমী খান পরিবারের জন্য গু। চিঠি খুলে পড়লাম। খুবই অদ্ভুত ভাষায় লেখা। আপনারা যদি সত্যিকারের রোমাঞ্চ খুঁজে থাকেন, তাহলে আগামী রবিবার রাত 12টায় পুরনো জমিদার বাড়িতে আসুন। সবাই মিলে এসো গু। এটা কি ধরনের চিঠি? রাকিব বলল। কে পাঠিয়েছে? তানভীর জিজ্ঞেস করল। আমি চিঠিটা আবার পড়লাম। নিচে একটা ছোট্ট ম্যাপ আঁকা। সেখানে পুরনো জমিদার বাড়ির ঠিকানা দেওয়া। আমি মনে করি আমাদের যাওয়া উচিত কি? আমি বললাম। কেন? এটা কোনো ফাঁদও হতে পারে রাকিব চিন্তিত হয়ে বলল। তাহলে আমরা সতর্ক থাকব। কিন্তু এরকম রহস্যময় আমন্ত্রণ পেয়ে না যাওয়াটা আফসোসের হবে আমি বুঝিয়ে বললাম। রুমানা উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ মা, আমাদের যাওয়া উচিত। এটা একটা অ্যাডভেঞ্চার হবে। রবিবার রাত 11টায় আমরা 4 জনে গাড়িতে করে রওনা হলাম। পুরনো জমিদার বাড়িটা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। রাস্তা ক্রমশ সরু হয়ে আসছিল। দুপাশে ঘন জঙ্গল। চাঁদের আলোতে গাছের ছায়া ভুতুড়ে লাগছিল। আমার একটু ভয় লাগছে, রুমানা বলল। কিছু হবে না।
আমরা সবাই একসাথে আছি। তানভীর তাকে আশ্বস্ত করল। অবশেষে পুরনো জমিদার বাড়িতে পৌঁছালাম। বিশাল একটা প্রাসাদের মতো বাড়ি, কিন্তু বহু বছরের পুরনো, জরাজীর্ণ। গেট খোলা ছিল। আমরা ভেতরে ঢুকলাম। উঠানে আরও কয়েকটা গাড়ি দেখলাম। মনে হচ্ছে আমরা একাই আসিনি, কি রাকিব বলল। বাড়ির সামনে একটা বড় দরজা, সেটাও খোলা। ভেতরে মৃদু আলো জ্বলছে। আমরা ভেতরে ঢুকতেই দেখলাম একটা বিশাল হলরুম। সেখানে প্রায় ২০-২৫ জন মানুষ বসে আছে। সবাই আমাদের মতোই পরিবার নিয়ে এসেছে। একজন বয়স্ক মানুষ উঠে দাঁড়িয়ে বললেন, আপনারা সবাইকে স্বাগতম। আমার নাম প্রফেসর রহমান। আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। সবাই মনোযোগ দিয়ে শুনতে লাগল। প্রফেসর রহমান চলতে থাকলেন, আপনারা সবাই যারা এসেছেন তারা কোনো না কোনোভাবে অতিপ্রাকৃত কিছুর সম্মুখীন হয়েছেন। আমি গত কয়েক মাস ধরে আপনাদের খোঁজ করছিলাম। আমি চমকে গেলাম। আপনি কিভাবে জানলেন? আমার কাছে তথ্য আছে। আপনারা রিসোর্টে যে অভিজ্ঞতা পেয়েছিলেন সেটা কোনো দুর্ঘটনা নয়। ওই জায়গায় একটা পোর্টাল আছে। পোর্টাল মানে? তানভীর জিজ্ঞেস করল। অন্য মাত্রার সাথে যোগাযোগের রাস্তা। সেখান থেকে অন্য জগতের সত্তারা আমাদের পৃথিবীতে আসতে পারে। রুমানা ভয় পেয়ে আমার হাত শক্ত করে ধরল। প্রফেসর সাহেব চলতে থাকলেন, আজকে আমি আপনাদের সবাইকে একটা বিশেষ পরীক্ষায় অংশ নিতে বলব। এই বাড়িতে বহু বছর ধরে অতিপ্রাকৃত কার্যকলাপ হচ্ছে। আমি দেখতে চাই আপনারা কিভাবে রিয়্যাক্ট করেন। কি ধরনের পরীক্ষা? এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন। আপনাদের প্রত্যেক পরিবারকে এই বাড়ির আলাদা আলাদা অংশে যেতে হবে। সেখানে যা যা ঘটবে সব রেকর্ড করতে হবে। পরে আমরা সব একসাথে অ্যানালাইসিস করব। আমার মনে হলো এটা একটু বিপজ্জনক হতে পারে, কিন্তু রোমাঞ্চের লোভে রাজি হয়ে গেলাম। প্রফেসর আমাদের হাতে একটা করে ক্যামেরা আর রেকর্ডার দিলেন। যে কোনো অস্বাভাবিক কিছু দেখলে বা শুনলে রেকর্ড করবেন। আমাদের বরাদ্দ হল বাড়ির ২য় তলার পূর্ব দিকের অংশ। সেখানে ৩টা ঘর আর একটা বারান্দা। আমরা ৪ জনে মিলে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। ২য় তলায় পৌঁছে দেখি খুবই অন্ধকার। শুধু চাঁদের আলো জানালা দিয়ে আসছে। টর্চ আনলাম না কেন? রাকিব বলল। প্রফেসর সাহেব বলেছেন কৃত্রিম আলো ব্যবহার না করতে। এতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বাধাপ্রাপ্ত হয়। প্রথম ঘরে ঢুকলাম। একটা পুরনো বিছানা, একটা চেয়ার আর একটা আলমারি। ঘরে একটা অদ্ভুত গন্ধ। এই গন্ধটা কি? রুমানা নাক কুঁচকে বলল। পুরনো ঘরের গন্ধ, তানভীর বলল। আমরা ক্যামেরা চালু করে চারদিকে ফিল্ম করতে লাগলাম। প্রথম ১৫ মিনিট কিছুই হল না। তারপর হঠাৎ করে আলমারির দরজা খুলে গেল। আমরা সবাই চমকে গেলাম। কে খুল? রাকিব জিজ্ঞেস করল। আমরা কেউই আলমারির কাছে যাইনি। তানভীর ক্যামেরা নিয়ে আলমারির কাছে গেল। এর দরজার হ্যান্ডেল নষ্ট। হয়তো নিজেই খুলে গেছে। কিন্তু আলমারির ভেতর থেকে কাপড়ের একটা গন্ধ বের হচ্ছিল। একদম তাজা কাপড়ের গন্ধ, যেন কেউ সবেমাত্র পড়েছিল। ২য় ঘরে গেলাম। সেখানে একটা পুরনো পিয়ানো ছিল। তানভীর পিয়ানোর কি টিপতে গেল। টিপো না, আমি বললাম। কিন্তু সে টিপার আগেই পিয়ানো থেকে একটা সুর বেরিয়ে এল। খুবই মধুর একটা মেলোডি। আমি তো এখনও টিপিনি, তানভীর অবাক হয়ে বলল। সুরটা প্রায় ২ মিনিট চলতে থাকল। তারপর থেমে গেল। রুমানা ভয়ে কাঁপতে শুরু করল। মা, আমার ভয় লাগছে। বাড়ি চলো। আরেকটু থাক। এখনও ১ ঘন্টা বাকি। আমি তাকে সান্ত্বনা দিলাম। ৩য় ঘরে গিয়ে দেখি সেখানে একটা পুরনো আয়না। আয়নার সামনে দাঁড়াতেই মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি পেছনে তাকালাম। কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম। এবার স্পষ্ট দেখলাম আমার পেছনে একটা ছায়া। তোমরা এদিকে এসো। আমি ডাকলাম। সবাই এসে আয়নার সামনে দাঁড়াল। আয়নায় আমরা ৪ জনের প্রতিফলনের সাথে আরও একটা মানুষের ছায়া দেখা যাচ্ছিল। এটা কি? রাকিব ভয় পেয়ে বলল। হঠাৎ করে আয়নার উপর একটা লেখা ভেসে উঠল। তোমরা আমার বন্ধু। আমরা সবাই পিছিয়ে গেলাম। কে তুমি? আমি জোরে জিজ্ঞেস করলাম। আয়নায় আবার লেখা ফুটে উঠল। আমি এই বাড়ির পুরনো মালিক। আমার নাম জমিলউদ্দিন। আমি এখানে একাকী আছি। তানভীর সাহস করে বলল, আপনি কি চান? আমি শুধু মানুষের সঙ্গ চাই। বহু বছর ধরে একা আছি। তোমরা আমার সাথে কথা বলো।
আমার মনে হলো এই আত্মাটি কোনো ক্ষতি করবে না। সে শুধু একাকিত্ব বোধ করছে। আমরা আপনার সাথে কথা বলতে পারি। কিন্তু আমাদের ভয় পাইয়ে দেবেন না কি আমি বললাম। আয়নায় লেখা আমি তোমাদের ভয় পাইয়ে দিতে চাই না। আমি শুধু বন্ধু চাই। এরপর আমরা সেই আত্মার সাথে প্রায় আধ ঘন্টা কথা বললাম। সে আমাদের তার জীবনের গল্প বলল। কিভাবে সে এই বাড়িতে একা থাকত, কিভাবে মারা গেল। তোমরা আবার আসবে, সে জিজ্ঞেস করল। আসতে পারি। কিন্তু আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না তো, রাকিব জিজ্ঞেস করল। কখনোই না। তোমরা আমার প্রিয় বন্ধু গো। নির্ধারিত সময় শেষ হলে আমরা নিচে নেমে গেলাম। প্রফেসর রহমান আমাদের অভিজ্ঞতার কথা শুনে খুবই আগ্রহী হলেন। এটা খুবই বিরল। সাধারণত আত্মারা এত বন্ধুত্বপূর্ণ হয় না কি তিনি বললেন। অন্য পরিবারগুলোও তাদের অভিজ্ঞতা শেয়ার করল। কেউ অদ্ভুত শব্দ শুনেছে, কেউ ঠান্ডা বাতাস অনুভব করেছে। আপনারা সবাই খুবই সৌভাগ্যবান। অতিপ্রাকৃত জগতের সাথে এত সহজে যোগাযোগ করতে পেরেছেন, খুব প্রফেসর রহমান বললেন। বাড়ি ফেরার পথে আমরা সেই রাতের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করলাম। মা, আমার মনে হচ্ছে আমরা খুবই স্পেশাল কিছুর অংশ হয়েছি, তানভীর বলল। হ্যাঁ, এরকম অভিজ্ঞতা সবার হয় না গিয়ে আমি বললাম। আমাদের কি আবার যাওয়া উচিত, রুমানা জিজ্ঞেস করল। হ্যাঁ। জমিলুদ্দিন আঙ্কেল একা আছেন। আমাদের তার সাথে আবার দেখা করা উচিত কি আমি বললাম। এভাবেই আমাদের পারিবারিক জীবনে এক নতুন মাত্রা যোগ হল। আমরা শুধু একটা ড্যান্সিং ফ্যামিলিই নই, আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেটরও হয়ে উঠলাম। প্রতি মাসে একবার আমরা সেই পুরনো জমিদার বাড়িতে যেতাম। জমিলুদ্দিনের সাথে কথা বলতাম। আস্তে আস্তে তার সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেল। একদিন আমাদের একটা অদ্ভুত প্রস্তাব দিল। তোমরা এই বাড়িতে এসে থাকো। আমি একা একা বোর হয়ে যাই। আমরা প্রথমে ভয় পেলাম। কিন্তু পরে ভেবে দেখলাম এটা একটা ইউনিক এক্সপেরিয়েন্স হতে পারে। আমরা কয়েকদিনের জন্য এসে থাকতে পারি। ট্রাই করে দেখি, রাকিব বলল। প্রফেসর রহমানের সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা সপ্তাহের জন্য সেই বাড়িতে থাকব। এটা একটা অভিনব গবেষণা প্রজেক্ট হবে। সেই সপ্তাহে আমাদের অভিজ্ঞতা ছিল অসাধারণ। জমিলুদ্দিন আমাদের সাথে এমনভাবে মিশে গেল যে মনে হতো সে আমাদের পরিবারেরই একজন। সে আমাদের পুরনো দিনের গল্প বলত। কিভাবে তার সময়ে মানুষ জীবনযাপন করত। তার প্রেমের গল্প, তার স্বপ্নের কথা। রুমানা তার সাথে খুবই ভালো বন্ধুত্ব করেছিল। জমিল দাদা, আপনি আমাদের সাথে বাড়িতে চলুন গো। আমি এই বাড়ি ছেড়ে যেতে পারি না, রুমানা। আমার আত্মা এখানেই বাঁধা গো। তাহলে আমরা আরও বারবার আসব, রুমানা বলল। এভাবে আমাদের জীবনে এক অভূতপূর্ব অধ্যায় শুরু হয়েছে। আমরা যুগপৎ ড্যান্সার, মডেল এবং প্যারানর্মাল রিসার্চার। আজ আমি যখন এই গল্প বলছি তখনও আমাদের সেই অদ্ভুত বন্ধুত্ব চলমান। প্রতি মাসে আমরা জমিলুদ্দিনের সাথে দেখা করি। তার সাথে কথা বলি, তার গল্প শুনি। আমার মনে হয় জীবনে এরকম অভিজ্ঞতা খুব কম মানুষেরই হয়। আমরা খুবই ভাগ্যবান যে আমাদের এরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই সব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হয়েছে। আমরা একসাথে ভয় পেয়েছি, একসাথে সাহস দেখিয়েছি, একসাথে রহস্যের সমাধান করেছি। তানভীর এখন কলেজে প্যারানর্মাল স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে চায়। রুমানা বলে সে বড় হয়ে প্যারানর্মাল ইনভেস্টিগেটর হবে। রাকিব প্রথমে এসব নিয়ে সন্দেহ ছিল। কিন্তু এখন সে আমার চেয়েও বেশি উৎসাহী। আর আমি খুশি যে আমার একটা ছোট্ট সিদ্ধান্ত, ইউটিউবে ড্যান্স ভিডিও দেখা, আমাদের জীবনে এত বড় পরিবর্তন এনে দিয়েছে। জীবনে কখনো জানা যায় না, কোনো ছোট্ট ঘটনা কোনো বড় অভিজ্ঞতার দরজা খুলে দেবে। আমাদের ক্ষেত্রে তানভীরের সেই কথা, মা, তুমিও ওদের মতো নাচতে পারো, আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই গল্পের শেষ কথা হল, পরিবার নিয়ে যাই করো না কেন, সেটাই সবচেয়ে আনন্দের। আমাদের ড্যান্স, আমাদের মডেলিং, আমাদের প্যারানর্মাল অ্যাডভেঞ্চার, সবকিছুই আরও মজার হয়েছে কারণ আমরা সবাই একসাথে ছিলাম। আর জমিলুদ্দিন? সে এখন আমাদের পরিবারেরই একজন। যদিও সে আত্মা, কিন্তু আমাদের কাছে সে একজন প্রিয় মানুষ। এই হল আমাদের পারিবারিক রহস্য ও রোমাঞ্চের গল্প। একটা সাধারণ সন্ধ্যায় ড্যান্স করতে গিয়ে কিভাবে আমাদের জীবন অসাধারণ হয়ে উঠল, সেই গল্প।